মালতীপুর গ্রামে এবার বেশ জাঁকিয়ে শীত পড়েছে। চারিদিকে ঘন কুয়াশা। ঠান্ডায় মানুষ ঘর থেকে তেমন একটা বের হতে পারছে না। নরেন খুড়ো আর তার স্ত্রী গ্রামের উত্তর দিকটায় বাস করে। আজ সন্ধ্যাবেলা তারা বারান্দায় বসে গল্প করছিল, আর নরেন খুড়োর বউ আলুর চপ বানাচ্ছিল। আলুর চপগুলো একেবারে খাসা হয়েছে, মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পারলে বেশ হতো। ও গিন্নি, দেখো তো ঘরে মুড়ি আছে কিনা, থাকলে একটু নিয়ে এসো দেখি। না গো, ঘরে আজ একটুও মুড়ি নেই, সব মুড়ি একেবারে শেষ হয়ে গেছে। তুমি বরং দোকান থেকে গিয়ে একটু মুড়ি কিনে নিয়ে এসো। না না, আজ বাবু আমি ঘর থেকে একদম বের হতে পারবো না, এমনি জাকিয়ে শীত পড়েছে। তাছাড়া আজ অমাবস্যা, তুমি জানো না শীতের এই অমাবস্যার রাতে আমাদের গ্রামে কি হয়? তা তো জানি, এমন অশুভ কথা কি আর ভুলে যেতে পারি? গত শীতেও তো এইরকমই 10 জন মানুষ মারা গেল। জানি না এই গ্রামের উপরে কি ভয়ানক অভিশাপ লেগেছে। জানি জানি, সব জানি। এ হলো এক মৃত আত্মার অভিশাপ। এই আত্মা কাউকে ছাড়বে না। যে পর্যন্ত এই আত্মা ইহলোক ত্যাগ না করবে, সে সবাইকে শীতের রাতে এইভাবে নির্মম ভাবে হত্যা করবে। কার কথা বলছো তুমি? আমাকেও শোনাও দেখি। আজ বিয়ে হয়ে 50 বছর এই গাঁয়ে এসেছি, কই কোনোদিনও তো এমন অভিশাপের কথা আমাকে খুলে বলনি। এসব কথা না বলাই ভালো। তবুও যখন শুনতে চাইছো, আলুর চপ খেতে খেতে আমি তোমাকে গল্পটা শুনিয়ে দিই। এরপর নরেন খুড়ো প্রদীপের মৃদু আলোতে তার স্ত্রীকে গল্প শোনাতে লাগলো। ঘটনাটি ছিল কমপক্ষে 60 থেকে 70 বছর আগে। এই গ্রামে মতিন নামে একটা লোক বাস করত। মতিন তার স্ত্রী সন্তানকে খুব ভালোবাসত। এমন এক শীতের রাতে মতিন বাজার হাতে নিয়ে বাড়িতে ফিরছিল। কি ব্যাপার রে কালু? একটা বিপদে পড়ে গেছি গো। ছোট ভাইটারে দেশের বাইরে পাঠাচ্ছি, হাতে কোনো টাকা পয়সা নাই। শুনেছি তুমি তোমার মেয়ের বিয়ের জন্য অনেক টাকা জমিয়েছো। বলি দাও না আমাকে কিছু টাকা ধার। মানে কি বলছিস তুই? 1 মাস পরে আবার মেয়েটার বিয়ে, এখন এই টাকাগুলো আমার খুব দরকার। তোকে যদি টাকাগুলো ধার দিয়ে দিই, তাহলে তো বাবা আমি বিপদে পড়ে যাব। আরে এইসব নিয়ে তুমি একটুও ভেবো না মতিন ভাই, আমি তো আছি। আমার ছোট ভাইটা বিদেশে গিয়েই 7 দিনের মধ্যেই তোমার সব টাকা পরিশোধ করে দেবে। দেখ বাবু, আমি তোকে বিশ্বাস করে টাকাগুলো দিচ্ছি। তুই যদি সময় মতো টাকাগুলো পরিশোধ না করিস, আমি কিন্তু বড্ড বিপদে পড়ে যাব। আরে বাবা, ছোটবেলা থেকে তুমি আমারে চেনো, আমার প্রতি কি তোমার বিন্দু মাত্র বিশ্বাস নাই? 7 দিনের মধ্যেই তোমার সব টাকাগুলো শোধ করে দেব। তাহলে আর দেরি কেন? কাল সকালে গিয়ে টাকাগুলো নিয়ে আসবো, তুমি সেগুলো বাড়িতেই দেখো। মতিনের সাথে কথা শেষ করে কালু সেখান থেকে চলে গেল। বাড়িতে পৌঁছে সে দেখতে পেল তার ছোট ভাই ফিরোজ তার জন্য অপেক্ষা করছে। ফিরোজ মাতাল অবস্থায় ছিল, গা থেকে ভুরভুর করে মদের গন্ধ আসছিল। কি রে হারামজাদা, তুই আবার মদ খেয়ে বাড়ি এসেছিস? তোকে কতদিন বলেছি বাড়িতে মদ খেয়ে ঢুকবি না। ঘরে তোর ভাবি আছে, সে এসব একদম পছন্দ করে না। বাজে কথা না বলে তাড়াতাড়ি টাকাগুলো জোগাড় হয়েছে কিনা সেটা আমাকে জানাও। জুয়া খেলে কতগুলো টাকা ধার করেছি, লোকজন আমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। সময় মতো টাকাগুলো পরিশোধ করতে না পারলে ওরা আমাকেই মেরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তোকে বারবার বাঁচানোর জন্যই তো সৃষ্টিকর্তা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। রাস্তায় ওই বোকা মতিনের সঙ্গে দেখা হয়েছিল। জানিস, মতিনের বুদ্ধি শুদ্ধি খুব কম। ওকে বলেছি তুই বিদেশ যাবি, আর তাই তোর টাকার দরকার। ভালোই বলেছ, তোমার আবার অনেক বুদ্ধি দাদা। আমি জানি আমি যে কোনো বিপদেই পড়ি না কেন, তুমি আমার পাশে দাঁড়াবে। আর দেরি করো না, কাল মত বদলাবার আগেই ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে আসো। তা না হলে পাওনাদাররা আমাকে আর আস্ত রাখবে না। এভাবে মতিনের কাছ থেকে প্রতারণা করে কালু এবং ফিরোজ টাকাগুলো হাতিয়ে নেওয়ার ফন্দি করল।
মতিন খুবই সহজ সরল লোক ছিল। এই পর্যন্ত গল্প শেষ করে নরেন খুড়ো কিছুটা থামলেন। এদিকে খুড়িমা খুব মন খারাপ করলেন। ছি ছি ছি, মানুষ স্বার্থের জন্যে কতই না নিচে নামতে পারে। তা মতিনের কাছ থেকে টাকাগুলো শেষ পর্যন্ত পেয়েছিল কি? আরে হ্যাঁ বাবা, কি আর বলছি, মতিনের কাছ থেকে পরের দিন সকালবেলায় কালু অনেকগুলো টাকা ধার নিল, কিন্তু সে টাকাগুলোকে সময় মতো আর পরিশোধ করলো না। আরে বেচারার মেয়েটার বিয়ে, সে টাকাগুলো ধার দিয়ে কতই না বড় বিপদে পড়ল। আমাদের সমাজে টাকা ছাড়া মেয়েদের বিয়েও দেওয়া যায় না। শুধু কি তাই, এই টাকাগুলোর জন্য মতিন কালু আর ফিরোজের পেছনে অনেক ঘুরেছে, কিন্তু এই টাকাগুলো তারা পরিশোধ করেনি। দাঁড়াও, বাকি গল্পটা আমাকে বলতে দাও। এরপর প্রায় 7 দিন কেটে গেছে। মতিন কালুর কোনো দেখা পায় না। সে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ল, কারণ 1 মাস পরে তার মেয়ের বিয়ে ছিল। একদিন রাস্তায় হঠাৎ সে কালুর দেখা পেল। এই যে কালু, সেই যে আমার বাড়ি থেকে টাকাগুলো নিয়ে গেলে, তোমার তো 7 দিনের মধ্যে টাকাগুলো শোধ করার কথা ছিল। এরপর থেকে তো আমি আর তোমার কোনো দেখাই পাচ্ছি না। টাকা? কিসের টাকা? আরে কিসের টাকার কথা বলছো মতিন ভাই? আমি তো তোমার কাছ থেকে কোনো টাকাই ধার নিইনি। শুধু শুধু আমার পথ আগলে আমাকে বিরক্ত করো না। না না, এমন কথা বলো না। ওই টাকাগুলো আমার শেষ সম্বল। 10 বছর ধরে আমি আস্তে আস্তে করে টাকাগুলো জমিয়েছি। তুমি যদি ওই টাকাগুলো সময় মতো পরিশোধ না করো, তাহলে আমার মেয়েটার বিয়ে ভেঙে যাবে। আরে বাবা, বললাম তো আমি তোমার কাছ থেকে কোনো টাকা ধার নিইনি। আর তাছাড়া তুমি কারো কাছে এটা প্রমাণ করতে পারবে না। এসব কি বলছো? আমি তোমার বিপদের দিনে পাশে দাঁড়ালাম, আমার টাকা দিয়ে তোমার ভাই বিদেশে গেল, আর এখন কিনা তুমি এমন অস্বীকার করছো? হ্যাঁ হ্যাঁ, আমি অস্বীকার করছি। আমি তোমার কাছ থেকে কোনো টাকা ধার নিইনি। এখন আমার পথ ছাড়ো, আমাকে বাড়ি ফিরতে হবে। ভালো হবে না বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তোমার জন্য যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায়, তাহলে কিন্তু আমি যা খুশি তাই করতে পারি। হারামজাদা, আমার নামে মিথ্যা কথা বলছিস? তোর যা খুশি তুই তাই কর, আমি তোরে একটা পয়সাও দেব না। দেখে তুই কি করতে পারিস। কালু মতিনকে ধাক্কা দিয়ে তাকে রাস্তা থেকে সরিয়ে দিল। মতিন রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। সে জানতো তার টাকাগুলো সে তার মাতাল ভাইয়ের পেছনে নষ্ট করেছে। মতিন বুঝতে পারছিল না কি করে এবার তার মেয়ের বিয়ে হবে। হে আল্লাহ, এখন আমি কি করব? তুমি কি আমাকে একটা পথ বলে দাও? মৃত্যু ছাড়া আমার তো আর কোনো গতি নেই। মেয়ের বিয়ে ভেঙে গেল, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। এখন আমি কি করব? কার কাছে সাহায্য চাইবো? এভাবে কেটে গেল আরো 3 দিন। মতিন টাকার জন্য পাগল হয়ে গেছিল। সে সমাজের বিত্তবান লোকেদের কাছে থেকে গিয়ে কালুর নামে বিচার দিয়েছিল, কিন্তু যেহেতু টাকা দেওয়ার কোনো প্রমাণ ছিল না, সে কোনো ন্যায্য বিচার পায়নি। একদিন রাতের বেলা অপেক্ষা করছিল ফিরোজের জন্য। এই যে ফিরোজ, ভালোই হলো, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি তো শুনেছিলাম তুমি বিদেশে যাবে, তাই তোমার ভাইকে অনেকগুলো টাকা ধার দিয়েছিলাম। দয়া করে আমাকে টাকাগুলো দিয়ে দাও। তুমি যে টাকাগুলো দিয়েছিলে সেগুলো আমি মদ খেয়ে উড়িয়ে দিয়েছি। আর কিছু টাকা ছিল, ও সব আমি জুয়া খেলে নষ্ট করে দিয়েছি। জি 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 জি, আমার এতগুলো কষ্ট করা টাকা তুমি নষ্ট করেছো। এখন আমি আমার মেয়ের বিয়ে কি করে দেব বলো তো? আরে তুমি তোমার মেয়ের বিয়ে আমার সঙ্গেই দিয়ে দাও। পাত্র হিসেবে আমি খুব একটা খারাপ তো নই। তোমার কাছ থেকে কোনো যৌতুক নেব না, আমি কথা দিচ্ছি। বদমাস হারামজাদা, তোর এত বড় সাহস, আমার মেয়েকে নিয়ে কথা বলিস? আজ তোর মাতলামি আমি ছুটিয়ে দেব। এরপর ফিরোজ আর মতিনের মধ্যে মারামারি শুরু হয়। মতিন বয়স্ক মানুষ ছিল, ফিরোজের সাথে সে পেরে ওঠেনি। ফিরোজ তার মাথায় ইট দিয়ে সজোর এক বাড়ি দেয়। মতিন সেখানেই পড়ে যায়। তার মাথা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হতে শুরু করে। আরে শালা, আরে এ আবার মরে গেল নাকি? এ মনে হয় মরেই গেছে।
লাশটা আর এখানে ফেলে রাখা যাবে না। এক কাজ করি, বস্তায় বন্দি করে এর লাশটা আমি নদীতে ফেলে দিই। কেউ জানতে পারবে না যে ওকে আমি মেরে ফেলেছি। এরপর ফিরোজ মতিনের দেহটি বস্তায় বন্দি করলো আর সেটি নদীতে ফেলে দিল। কেউ জানতেও পারল না কত বড় এক অঘটন ঘটে গেছে। প্রায় 3 মাস কেটে গেছে। ঘটনাটি সবাই ভুলে গিয়েছিল। ফিরোজ তার মতো করে মাতলামি করে বেড়াতো, আর এদিকে টাকার অভাবে মতিনের মেয়ের বিয়ে ভেঙে গিয়েছিল। মতিনের মেয়ে লজ্জায় অপমানে আত্মহত্যা করেছিল। প্রচণ্ড শীতের এক রাতে কালু গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল। হঠাৎ তার সামনে একটা গাছের ডাল ভেঙে পড়ে। কে? গাছের মধ্যে কে? সাহস থাকলে নিচে নেমে আয়, আমিও দেখি গাছের ডালে লুকিয়ে আমায় কে ভয় দেখাচ্ছিস। বারবার হাঁক ডাক দিয়েও কালু কাউকে দেখতে পাচ্ছিল না। আর তখনই হঠাৎ করে একটা অস্পষ্ট ছায়া কালুর কাছে এসে থামে। কিরে, চিনতে পারিসনি আমাকে? ভালো করে একবার মনে করে দেখ দেখি। আমি তোর খুব আপনজন। এক সময় তোর বিপদে অনেক সাহায্য করেছিলাম। কে কে তুমি? আমি আমি মতিন রে, আমি মতিন। এক সময় কটা টাকার জন্য আমার পেছনে পেছনে ঘুরেছিলি। মতিন ভাই, তোমার তোমার এই অবস্থা কেন? মানুষ বলা বলি করছিল তুমি নাকি শহরে চলে গিয়েছো, আর তোমার মেয়েটার বিয়ে তো ভেঙে গেল। ও তো গলায় দড়ি দিয়েছে গো। জানি রে, আমি সব জানি। আমার মেয়ে লজ্জায় অপমানে গলায় দড়ি দিয়েছিল। আমি সেই খবর রাখি, কিন্তু তুই সত্যিটা জানিস না। আমি কোথাও যাইনি রে, আমাকে মেরে ফেলেছে, খুন করে ফেলেছে আমাকে। এ কি বলছো? কে তোমাকে মারলো? বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি, তোমার সঙ্গে প্রতারণা করেছি, কিন্তু আমি তোমারে খুন করিনি। আরে বাবা, এত ভয় পাচ্ছিস কেন? আমি কি বলেছি নাকি যে তুই আমাকে খুন করেছিস? আমাকে খুন করেছে তোর ভাই ফিরোজ। আমি আমি সত্যি জানি না। তুমি আমাকে ক্ষমা করে দাও মতিন ভাই। আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। তোর মতো শয়তানকে ক্ষমা করে দেওয়া যায় না। আজ আমি তোকে হত্যা করব, আর তারপর তোর ভাই ফিরোজকে হত্যা করব। হঠাৎ করে সে প্রেতাত্মা কালুর উপর ঝাঁপিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কালুর ক্ষতবিক্ষত দেহ গ্রামবাসী দেখতে পায়। তার চোখ উপড়ে ফেলা হয়েছিল, হাত পা সবকিছু ভেঙে ফেলা হয়েছিল। এমন ভয়ঙ্কর মৃত্যু এই গ্রামের মানুষ আর আগে কখনো দেখেনি। এরপর কেটে গেছে আরো 2 দিন। একদিন ফিরোজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর নিজের মনেই প্রচণ্ড ভয় পাচ্ছিল। সেদিন রাতেও প্রচণ্ড কুয়াশা পড়ছিল, চারদিক একেবারেই নিস্তব্ধ। মাঝে মাঝে 2-1টা রাতের পাখি ডেকে উঠছিল। জানি না কে আমার ভাইকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে। অনেকটাই রাত হয়ে গেছে, আমি বরং তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আবছা অন্ধকারের মধ্যে একটা কালো ছায়া প্রচণ্ড জোরে হেঁটে আসছিল। এ কি? এ আবার কে? এত রাতে তো এখানে কারো থাকার কথা নয়। কিরে, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া, আমার সাথে একটু কথা বলে নে। অনেক দিন হয়ে গেল তোর সাথে আমার কথা হয় না। এটা কে? এ তো মতিন। হ্যাঁ রে, আমি মতিন। আমি সেই মতিন যে তোকে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়েছিলাম। তুই আমার বিশ্বাস ভেঙেছিস, আমাকে মেরে ফেলেছিস। তোর জন্য আমার মেয়ে মারা গেছে, আমাকে বস্তায় করে তুই ফেলে দিয়েছিস। ক্ষমা করে দাও মতিন ভাই, ক্ষমা করে দাও। মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি তোমার সমস্ত টাকা শোধ করে দেব। তোমার পরিবারের কাছে সব টাকা ফিরিয়ে দিয়ে আসবো। টাকা ফিরিয়ে দিলে কি হবে রে হতচ্ছাড়া? তুই তো আমার জীবনটা ফিরিয়ে দিতে পারবি না, আমার মেয়ের জীবনটা ফিরিয়ে দিতে পারবি না। আর তোর জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর মৃত্যু। এরপর সেই প্রেতাত্মা ফিরোজকে নির্মমভাবে হত্যা করে। পরদিন সকালবেলায় তার ঝুলন্ত দেহ গাছের মধ্যে পাওয়া যায়। গ্রামবাসীরা ভাবতে থাকে একের পর এক এই হত্যাকাণ্ড কে চালাচ্ছে, কিন্তু কেউ কোনো সুরাহা করতে পারে না।
এর কয়েকদিন পর এই নরেন খুড়ো এবং গ্রামের কিছু লোক মিলে গ্রামে একটা মিলাদের আয়োজন করেছিল। আর সেই মিলাদে মতিনের জন্য বিশেষ দুয়ার আয়োজন করা হয়। গ্রামে যেসব খারাপ লোক বাস করত তারা ওর আত্মার ভয়ে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরে আসে এবং ধীরে ধীরে গ্রামে অন্যায় অবিচার অনেকটাই কমে যায়। শীতের রাতের আতঙ্ক গল্পটি এখানেই শেষ হয়। এই গল্পটি থেকে আমাদের একটা শিক্ষা পাওয়ার আছে, কখনোই অন্যায়ভাবে কারো সাথে বেইমানি করা উচিত নয়। এর ফল হাতে নাতে পাওয়া যায়।